বিশেষ করে আমি র্যাপিডের চেয়ারম্যান ডক্টর রাজ্জাক সাহেবের যে উপস্থাপনা সেটা পুরোটা যদি শুনতে পেতাম তাহলে আরো ভালো লাগতো। আমি চেষ্টা করব তার কাছ থেকে লিখিতভাবে তার উপস্থাপনাটা সংগ্রহ করতে। আজকের আরেকজন বিশেষ অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি, আমার অত্যন্ত স্নেহভাজন একজন মানুষ মালা, এবং তার দীর্ঘদিনের এই অঞ্চলের ক্ষেত্রে তৎপরতা সম্পর্কে আমরা জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর ইউসুফ যিনি সঞ্চালনা করছেন, এবং আপনারা তারা এখানে উপস্থিত, তারা সকলেই বাংলাদেশের অর্থনীতি নিয়ে আপনারা নিশ্চয়ই অত্যন্ত গভীর মনোযোগী উৎসুক। দর্শক শ্রোতা সাংবাদিকটা তো আছেনই। আমি প্রথমেই স্বীকার করে নিচ্ছি যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই ধরনের আলোচনায় কথা বলার জন্য যে সাহস এবং উদ্ধত্ত দরকার, আমার কিছুটা ঘাটতি আছে বিষয়ে। ফলে এ বিষয়ে আপনাদের মতো বিশেষজ্ঞরা নিশ্চয়ই আমাকে মার্জনার দৃষ্টিতে দেখবেন। আমি একজন মাঠের মানুষ হিসেবে যতটুকু বুঝি, এই পুরো আলোচনাটাই শেষ পর্যন্ত যেখানে গিয়ে দাঁড়াতে পারে সেটি হচ্ছে যে আমাদের দেশের রাজনীতি যদি অর্থনীতি বান্ধব রাজনীতির কাঠামোর মধ্যে না আনা যায়, তাহলে এই ধরনের সকল বিশেষজ্ঞের আলোচনায় কিন্তু শেষ পর্যন্ত একটা তাত্ত্বিক আলোচনায় রূপান্তরিত হতে বাধ্য হবে। যে কোনো তাত্ত্বিক আলোচনাই যখন জনগণের কল্যাণের কর্মসূচিতে ট্রান্সফর্ম করতে হয়, তখন তাকে অবশ্যই একটা পলিটিক্যাল কোর্স অফ অ্যাকশনের মধ্যে আনতে হয়। এবং একজন রাজনৈতিক কর্মী, নেতা, একজন রাষ্ট্রনায়ক, মন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, সকলেরই মূলত সেটাই দায়িত্ব থাকে। সকলেই যে আমরা এই দায়িত্ব পালন করতে পারি এমনটা দাবি করব না, তবে এই দায়িত্ব পালন করাই হবে রাজনীতির প্রধান কাজ। তাহলেই কেবলমাত্র রাজনীতি জনগণের কল্যাণমুখী করা যাবে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই আমি এলডিসি গ্র্যাজুয়েশনের এই সমস্যাটিকে বিবেচনা করার চেষ্টা করেছি বা করি। আমাদের দেশে এলডিসি গ্র্যাজুয়েশনের প্রশ্নটা যদি এখন এই মুহূর্তে নাও মোকাবেলা করতে হতো, তাহলেও রপ্তানির ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলি আমাদের আছে, অথবা রপ্তানির বাইরে অর্থনীতিকে অন্য কোথাও অগ্রাধিকার দেওয়ার কি কোনো সুযোগ আমাদের ছিল? নিশ্চয়ই আমার সঙ্গে আপনারা সকলেই একমত যে আমাদেরকে অবশ্যই রপ্তানিকে অগ্রাধিকার দিয়েই আমাদের অর্থনীতিকে সাজাতে হবে। এবং অবশ্যই এটাও আপনারা জানেন যে চ্যালেঞ্জগুলি আমাদের আছে, সেই চ্যালেঞ্জগুলি এলডিসি গ্র্যাজুয়েশনের পরে বাড়বে ছাড়া কিন্তু কমবে না। আমি সরকারকে ধন্যবাদ জানাই যে ইতিমধ্যেই গত ফেব্রুয়ারি মাসে জাতিসংঘের সংশ্লিষ্ট কমিটির কাছে তারা পিছানোর জন্য অনুরোধ করেছেন, এবং সেই অনুযায়ী এটি পিছিয়ে যাচ্ছে। আগামী নভেম্বরের যে বাধ্যবাধকতা আছে সেখান থেকে এটা পিছিয়ে 2029 সালের নভেম্বর পর্যন্ত চলে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও সংশ্লিষ্ট কমিটি নানান রকম শর্ত দিয়েছেন, এবং সেই শর্তগুলি অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক। কেননা কোনো সমস্যাকে দেখে ভয় পেয়ে সেই সমস্যার আগমনকে বর্ধিত করার জন্য সময় ক্রয় করা অথবা ধার করা, আর কোনো সমস্যার সমাধানের জন্য নিজের প্রস্তুতি বাড়ানোর জন্য সময় ব্যবহার করা এবং তার সদ্ব্যবহার করা, জোগাড় করা এবং সদ্ব্যবহার করা, দুটো কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন মনোজগৎ। এবং আমাদেরকে এলডিসি গ্র্যাজুয়েশন সম্পর্কে গভর্নমেন্টের যারা সংশ্লিষ্ট পলিসি মেকার আছেন এবং এটার সঙ্গে যারা সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন, আমি আস্থা রাখতে চাই যে তারা নিশ্চয়ই এ বিষয়ে মনোযোগী, এবং তারা আমাদের এই বর্ধিত সময়কে সম্পূর্ণভাবে, যদি এই 3 বছর আমরা পাই, তাহলে সম্পূর্ণভাবেই যে সমস্ত নীতি কাঠামোতে সংস্কার আনলে পরে আমাদের রপ্তানির প্রবৃদ্ধি বাড়বে, গতি বাড়বে, এর চ্যালেঞ্জগুলিকে মোকাবেলা করা যাবে, এর আমলাতান্ত্রিক সমস্যা জটিলতাগুলিকে মোকাবেলা করা যাবে, এর যে কর কাঠামো সেখানে যে পরিবর্তন আসবে তার মধ্যে পরিবর্তন, যেগুলি অত্যন্ত সঠিকভাবেই উপস্থাপন করেছে। আমি মনে করি বেশিরভাগটাই এটা কাভার হয়েছে।
যতটুকু আমাদের মতো সচেতন পত্রিকা পাঠকরা যতটুকু বুঝি, আমি তো অর্থনীতির ছাত্র না, তো আমরা যতটুকু বুঝি আমি মনে করি যে মোরটো বেশিরভাগটাই উনি কিন্তু আলোকিত করেছেন। যারা আমরা দেখতে কম পাই, আমরা অবশ্যই ওনার উপস্থাপনার কারণে আমরা পরিষ্কারভাবে দেখতে পাবো। আপনাদের প্রশ্ন এবং বিশেষ অতিথির বক্তব্যের মধ্য দিয়ে বিষয়টা আরো পরিষ্কার হয়েছে আমাদের। সে কারণেই সব কথা আমরা যদি একমত হই, এরপরেই কিন্তু শেষ কথাটা থাকে যে এই ঐক্যমত, এই চিন্তা এবং এই পথ নকশাকে বাস্তবায়ন করবে যেই রাজনীতি, সেই রাজনীতি অবশ্যই অর্থনীতি বান্ধব এবং সেটা কল্যাণকামী একটি রাষ্ট্রের দিকে ধাবিত হবে। এবং আধুনিক বিশ্ব ব্যবস্থা, বাণিজ্যের যে কাঠামো, তার যে নেটওয়ার্ক, তার যে শর্তগুলিকে আমরা বিভিন্ন কারণে যার মধ্যে আমরা মানতে বাধ্য, সেই বিষয়গুলিকে সঙ্গে তাল মিলিয়ে কিন্তু আমাদেরকে চলতে হবে। এবং সেটা চলতে গেলেই কোথায় কোথায় চ্যালেঞ্জগুলি আসবে, বিশেষ করে এলডিসির গ্র্যাজুয়েশনের পরে যে চ্যালেঞ্জের যে নতুন চেহারা দেখা দিবে, তার একটা চমৎকার একটা চিত্র আমাদের সামনে কিন্তু উনি তুলে ধরেছেন। এবং এ ব্যাপারে কিন্তু আমাদের কারোই কোনো দ্বিমত নাই। আমাদের চোখের ঝাপসা ঝাপসা ধারণাটা নিশ্চয়ই আরো অনেক পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে যে চ্যালেঞ্জের গ্রোথ কত বাড়বে। আলোচনার বিষয়টা হবে যে এইটাকে আমরা আসলে কিভাবে কাজে লাগাতে পারি। অবশ্যই এর আগে আরেকটা কথা থাকে যে জাতিসংঘ সংশ্লিষ্ট কমিটি সিডিপির এই ব্যাপারে উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত সাধারণ পরিষদে কিন্তু এটা আবার অতিক্রম করতে হবে। তো একজন স্বতঃস্ফূর্ত নাগরিক হিসাবে যেহেতু এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ থাকবে, অতএব ধরে নিতে পারি যে এই শর্তটা তেমন একটা বাধা হবে না, এবং ধরে নিতে পারি যে আমাদের চাহিদা অনুযায়ী আমরা 3 বছর একটা বর্ধিত সময় পাবো। অর্থাৎ সব আলোচনায় কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে হবে যে এই 3 বছরকে আমরা কি কাজে লাগাবো এবং কোথায় কোথায় কাজে লাগানো উচিত, কোথায় কোথায় কাজে লাগালে প্রকৃত অর্থেই আমাদের রপ্তানির ক্ষমতা, সক্ষমতা বাড়বে। এবং সেখানে আমাদেরকে প্রথমেই কিন্তু সেই তালিকাটা জানতে হবে, যেই তালিকাটা হচ্ছে আমাদের রপ্তানির জন্য চ্যালেঞ্জ। এবং এটা খুব পরিষ্কারভাবে যত ছোটখাটো সমস্যাই থাক না কেন, সব সমস্যারই কিন্তু তালিকা আমাদের সামনে আসতে হবে। বিশেষ করে অর্থনীতিবিদরাই এটা তুলে ধরবেন এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ অবশ্যই সেটাকে তাদের পথ চলার নকশার কাজে লাগাতে পারবেন। আমরা জানি যে এই বিষয়গুলিকে মাথায় রেখেই কিন্তু স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যেটা করা হয়েছিল জাতিসংঘের পক্ষ থেকে, ওনারা বেশ কিছু কাজের তালিকা দিয়েছেন, শর্ত দিয়েছেন, আপনারা পত্রপত্রিকায় নিশ্চয়ই পড়েছেন। এবং সেখানে প্রায় 157টা আপনার পদক্ষেপের কথা বলা হয়েছে। আমি নিজেও নিশ্চিত না যে তার মধ্যে কতটুকু করা গিয়েছে, কতটুকু করা যাবে, অথবা সবটাই কি প্রযোজ্য কিনা, অথবা এর বাইরেও আরো কিছু করার আছে কিনা। ওনারা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি থেকে জিনিসটা পর্যবেক্ষণ করেছেন এবং নির্ধারণ করেছেন। আমরা ডোমেস্টিক্যালি এটাকে আবার মডিফাইড করতে চাইলে করতে পারি, বাট স্পিডটা কিন্তু এক। সেটি হচ্ছে আমাদের রপ্তানি সক্ষমতা বাড়ানোর জন্য এই কাজগুলি করতে হবে এবং এই নীতি সংস্কার এবং নীতি কাঠামোর যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলিকে আমাদের নিয়ে আসতে হবে। কারণ এটা খুব দিবালোকের মতোই পরিষ্কার যে যুক্তরাজ্য অথবা অস্ট্রেলিয়া এরকম 2-1টা দেশে হয়তো আমাদের চাপটা খুব একটা বেশি নাই, কিন্তু অন্যান্য যে কোনো রপ্তানির যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনগুলিতে আমরা যে কত বড় চ্যালেঞ্জের মধ্যে পড়তে যাচ্ছি, এটা যে কোনো একটা সাধারণ সচেতন মানুষই আমরা বুঝি। এবং এরকম একটা সমূহ বিপদের সম্ভাবনাকে দৃশ্যমান হওয়ার পরে সময় বর্ধিত সময়কে পরিপূর্ণভাবে কাজে লাগানোর যে কাজ, এই কাজটাকে করাটাই কিন্তু প্রধান কাজ। এখন পর্যন্ত কিন্তু আমাদের তৎপরতা মূলত হচ্ছে সময় বৃদ্ধিটাকে নিশ্চিত করা। কিন্তু আমি মনে করি যে যেহেতু মোটামুটি বরঞ্চ আমাদের খুব বেশি মনোযোগ বাড়ানো দরকার যে এই সময়গুলিকে আসলে কোথায় কোথায় কাজে লাগাবো। সেই দিক থেকে আমি র্যাপিডকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত সময় উপযোগী একটা উদ্যোগ তারা নিয়েছেন। এবং
সাংবাদিকতা, গণমাধ্যম এবং বেসরকারি সংস্থা হিসাবে যারাই এর মধ্যে সংশ্লিষ্ট আছেন, আমি গভীরভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। একজন নাগরিক হিসাবে আমি ধন্যবাদ জানাই। আপনাদের মতো ব্যক্তিবর্গের, আপনাদের মতো বিশেষজ্ঞবর্গের এই উদ্যোগগুলি পরোক্ষভাবে আমাদের সরকারের বা যে কোনো কল্যাণমুখী সরকারের নীতি নির্ধারণী প্রক্রিয়াকে অনেক বেশি প্রভাবিত করে, অনেক বেশি প্রভাবিত করে। এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের মন্ত্রী পরিষদের বেশ কিছু বিজ্ঞ মানুষরা আছেন, আমাদের অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সহ, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা সিনিয়র মন্ত্রী, নীতি নির্ধারণে হয়তো সকলে আমরা জড়িত থাকি না, যারা জড়িত থাকেন, আমি বিশ্বাস করি যে আপনাদের এই উদ্যোগ তাদের কাছে পৌঁছাবে এবং আপনাদের এই মতামত, আলোচনা, পরামর্শ সবগুলি ইনকর্পোরেটেড হবে আমাদের ভবিষ্যতের রোডম্যাপের মধ্যে। আমি আজকে কথা বাড়ানোর মতো তেমন কোনো পয়েন্ট আমার কাছে নাই। আমি আপনাদেরকে জানা জিনিসটাকে আবার স্মরণ করিয়ে দিচ্ছি, এমন কোনো প্রাকৃতিক সম্পদ সর্বশক্তিমান আমাদের এখানে দেননি যা রপ্তানি করে করে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। পৃথিবীর বেশ কিছু দেশ সৌভাগ্যবান প্রাকৃতিকভাবেই, আমরা সেই অর্থে প্রাকৃতিকভাবে সেইভাবে সৌভাগ্যবান হই নাই। হ্যাঁ, তবে এটা ঠিক, বিশ্বে জনসংখ্যার ঘনত্বের দিক থেকে আমরা সবচেয়ে যেহেতু এগিয়ে আছি, ফলে মানব সম্পদ আমাদের জন্য একটা প্রাকৃতিক সম্পদ হিসাবে আমাদের হাতে আছে। সেখানেও কিন্তু আবার একই কথা, যে এই প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানোর জন্য যে ধরনের নীতি, লক্ষ্য এবং সেখানে যে পরিবর্তন, সেখানে রপ্তানির লক্ষ্যগুলিকে সঠিকভাবে নির্ধারণ করা, আন্তর্জাতিকভাবে মানব সম্পদের উপযোগিতাকে যেভাবে জব মার্কেটগুলি তৈরি হচ্ছে সেটাকে প্রপারলি স্টাডি করা হচ্ছে কিনা এবং সেটার বেসিসে এটাকে টার্গেট করা হচ্ছে কিনা, সেটার বেসিসে ডেস্টিনেশন ঠিক করা হচ্ছে কিনা, যারা যেতে চাচ্ছেন তারা স্বতঃস্ফূর্তভাবে নিজের জমি জমা বিক্রি করে চলে যাবেন, নাকি রাষ্ট্র এই ক্ষেত্রে একটা সহযোগিতার দায়িত্ব পালন করবে, ইত্যাদি মিলিয়ে সেখানেও কিন্তু একইভাবে যে আলোচনাটা এলডিসির গ্র্যাজুয়েশনের পরে ফেস করতে যাচ্ছি, যদি প্রাকৃতিক সম্পদ হিসাবে মানব সম্পদ থেকে গ্রহণ করেও বসে থাকতে চাই, তাহলে সেখানেও কিন্তু এই আলোচনার প্রয়োজন পড়বে। আমি নিশ্চিত যে আমি যেটা বোঝাতে চেয়েছি আপনারা নিশ্চয়ই বুঝেছেন। ফলে মূল কথাটি হচ্ছে যে আমাদের চ্যালেঞ্জটাকে সঠিকভাবে জানা দরকার এবং এই চ্যালেঞ্জটা শুধুমাত্রই যে আমাদের জ্ঞানের ঘাটতি অথবা আমাদের বিশেষজ্ঞদের আমাদের সামনে তুলে ধরার অভাব তাই না, পরিশেষে এটাকে রাজনৈতিকভাবে উপলব্ধি করার বিষয়টি গুরুত্বপূর্ণ। আমি আশ্বস্ত করতে চাই আপনাদেরকে, আমাদের সরকার, তারেক রহমানের সরকার, আমরা দেশের এই লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত স্বাধীনতা, পরবর্তীকালে গত জুলাইয়ে হাজার শহীদের রক্তের বিনিময়ে আমাদের যে ভোটাধিকার, গণতান্ত্রিক পরিবেশটাকে আমরা আরো অনেক নিশ্চিত করতে পেরেছি। 13টি নির্বাচনের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশনায়ক তারেক রহমান আজকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এরকম একটি সরকার এই পর্যায়ে এত ত্যাগের বিনিময়ের একটি দেশকে যদি সামনে নিতে হয়, তাহলে অর্থনীতি বান্ধব রাজনীতিটাই যে একমাত্র টার্গেট। সে কারণেই আমরা ক্ষমতায় যাওয়ার আগেই কিন্তু সংস্কারের কথা বলেছি, মেরামতের কথা বলেছি। কতটা পারবো তা বড়ের প্রশ্ন, কিন্তু বাংলাদেশে এই প্রথম যে ক্ষমতায় যাওয়ার আগেই রাজনীতির অবকাঠামোকে জনগণের কল্যাণের জন্য যে পরিবর্তনের অনিবার্যতা রয়েছে তাকে ঘোষণা দিয়ে বলা, এটা কিন্তু আমাদের সরকার এবং আমাদের নেতা তারেক রহমানই বলেছেন। আমাদের এই স্পিরিটের সঙ্গে র্যাপিডের এই উদ্যোগের অনেক সামঞ্জস্য আছে এবং আপনাদের এই আলোচনা কর্মশালা থেকে যা প্রয়োজন তা সবটাই সংশ্লিষ্ট সকল নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দেওয়ার একটা দায়িত্ব আমি ঘাড়ে নিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা একটু ছুটি নেই, একটু